পলিটিক্স হয়ে গিয়েছে, এটি একটি নতুন ফেনোমেনা, যেটা 16 জুলাইয়ের আগে, 17 জুলাইয়ের আগে বাংলাদেশে পুরো উপমহাদেশেই ছিল না। সো ওটাও আমাদের ডিল করতে হচ্ছে যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গুলো পলিটিক্স এর পার্ট হয়ে গেছে। আপনি জানেন যে ভারতের পার্লামেন্টে অনেক সংসদ সদস্য স্ল্যাং ল্যাঙ্গুয়েজকে অ্যাডপ্ট করে প্রতিপক্ষকে তারা ঘায়াল করার চেষ্টা করছে। সো এটি নিউ ফেনোমেনা আমাদের রাজনীতিতে, এবং এটা আমাদের উদ্বেগ ঘটাচ্ছে যে না, কিভাবে এই বিষয়গুলো সামনে আনা যায়, এবং গণমাধ্যম, সুশীল সমাজ, এমনকি অভ্যন্তরীণ রাজনীতির তরফ থেকেও নানান ভাবে এই বিষয়গুলো নিরুৎসাহিত করা হচ্ছে, যে সেই কোথাও না কোথাও যে দাঁড়াবে সামনে। জি। আপনি বলছিলেন যে এটা আসলে ইনস্টিগেট করছে কিনা এই হামলাগুলো, বা কেউ কি লাইমলাইটে আসার চেষ্টা করছে কিনা? আবার এরকমও কি কোনো চেষ্টা হচ্ছে কিনা? কারণ যখন মানে প্রশ্ন করার আগে কেন করছি সেটা একটু বলে নেই। যে যখন আসলে হামলার ঘটনা একের পর এক ঘটছে, তখন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এসেছেন। তার সাথে বৈঠক হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী দীনেশ ত্রিবেদীর সাথে কথা হচ্ছে। মানে ভারতের রাষ্ট্রদূতের সাথে কথা হচ্ছে। আ কিছুকে আড়াল করারও চেষ্টা হচ্ছে কিনা? কারণ অতীতেও মানে অন্তর্বর্তী সরকারের সময় থেকে পরবর্তীতে অনেক কিছু আড়াল করার চেষ্টা এবং সফলভাবে আড়াল করার ব্যাপার আমরা দেখেছি। ফলে এই প্রশ্নটা জাগছে যে কিছু কি আড়াল করারও চেষ্টা হচ্ছে কিনা? শাক দিয়ে মাছ ঢাকা আরকি। আড়াল করার চেষ্টা কে করবে, মানে কার কাছ থেকে আড়াল করবে, সেটিও একটা বিষয়। যে এখানে জনগণের কাছ থেকে। রাষ্ট্রপরি জনগণের কাছ থেকে, এমন না যে রাষ্ট্র চুরি করে অন্য কাউকে দেওয়া হচ্ছে, কিংবা রাষ্ট্রের অন্য কোনো বিষয় একেবারে ভিন্ন রাষ্ট্রকে সুবিধা দেওয়া হচ্ছে, এরকম কোনো বিষয় এখনকার দুনিয়ায় বাস্তবতায় সেটা সম্ভব না। প্রত্যেকটা জিনিস স্ক্রুটিনাইজেশনের সুযোগ আছে। সুতরাং আড়াল করার পার্ট যদি হয়ে থাকে, তাহলে আপনাকে তো বলতে হবে যে এনসিপি সরকারের সাথে যোগসাজশেই মার খাচ্ছে, তাই না? আম তো সেটা তো যদি না হয়, না, তাহলে যোগসাজশে মাইর খাওয়ার গণমাধ্যমে কেন দরকার এত? নাই তো। ধরেন এনসিপিকে মারা হচ্ছে, ওদিকে সবার লাইমলাইট আর অ্যাটেনশন এদিকে। মানে এটা আমরা এখন না বলছি, অতীত থেকেই দেখে আসছি। এমনকি মানে শেখ হাসিনার আমল যখন ছিল বা আওয়ামী লীগ আমল, তখন আপনারা দেখতাম যে ঘটনা আসলে অন্য কিছু ঘটে যাচ্ছে, কিন্তু আমরা সবাই আলোচনা করছি অন্য হুম, বিষয় নিয়ে। এবং এবং সেটাই তারপরে তো দেখেন আমাদের মার্কিন দায়িত্ব। বাণিজ্য চুক্তি হয়ে গেল। কেউ আলোচনা করল না। তখন সবাই টুকটাক গোপন চুক্তি হয়ে গেল, এটা নিয়ে সমালোচনা করল। পরে এসে শুনলাম সবাই নাকি জানতো বিষয়টা। মানে জামাতের আমিরও জানতেন, তারেক রহমানও জানতেন, আর আ খলিলুর রহমান দেশে গেলে তো সরাসরি তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী হয়ে বসে গেলেন। ফলে কিছু, কিছু হয়ে গেল যেগুলো আসলে আমাদের দৃষ্টির মধ্যে পড়তে দেয়া হলো না। এরকম কোনো চেষ্টা আছে কিনা? এরকম চেষ্টা হলে তো আমার আপনার দায়িত্ব সেটা খুঁজে বের করা, তাই না? আমাদের সোর্স আছে, অনেক সোর্স আছে। আপনি সাংবাদিক, আমি সাংবাদিক। আর সাংবাদিকতা তো এখন অনেক বেশি উন্মুক্ত। যার হাতে মোবাইল আছে সেই সাংবাদিক। যার হাতে তথ্য, এবং সেটা শুধু দেশের ভিতরে না, দেশের বাইরে থেকেও তো নানান বিষয় আছে। আপনাকে সবগুলো জায়গায়, ইন্টারনেট, সংবাদ প্রবাহের যেসব জায়গা, সেখান থেকেও নানান ক্লু পাওয়া যেতে পারে। তো সাংবাদিক হিসেবে আমার আপনার দায়িত্ব যে এগুলো বার করে এবং সেগুলাকেই লাইমলাইটে নিয়ে আসা, যে না, এইসব বিষয়গুলো কিন্তু হয়ে যাচ্ছে। নিশ্চয়ই যদি কোনো কিছু হয়ে থাকে, চুক্তি, নতুন চুক্তির পরামর্শ, এগুলো সরকারের ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে। আমরা সরকারের কাছে ব্যাখ্যা চাইবো, এবং ওরকম কিছু হচ্ছে কিনা সেটা তো আমাদের খুঁজে বের করতে হবে। আমরা কিন্তু সরকার শুধুমাত্র তো ব্যাখ্যা দেয় না। সরকার তো ব্যাখ্যা দেয় না, শাহিদ আলম। সরকার তো ব্যাখ্যা দিল না কিভাবে কেন ডক্টর খলিলুর রহমান হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী। সরকার তো ব্যাখ্যা দিল না মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কোনো রকম কথাবার্তা বা সংসদে কোনো আলোচনা হলো না। মানে সরকার তো ব্যাখ্যা দেয় না আসলে। এখন আপনি আম একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যদি আপনাকে জনগণ নিরঙ্কুশ ম্যান্ডেট দেয়, আপনি জনগণের কাছে ওয়াদা করেছেন নির্দিষ্ট কিছু আম উন্নয়ন কর্মকাণ্ড, আপনার যেসব সোশ্যাল সেফটি নেট, রাষ্ট্রীয় নিরাপত্তা, এনার্জি সিকিউরিটি, আম আমার যে $5 বিলিয়ন গার্মেন্ট ইন্ডাস্ট্রি, সেটি, ব্যবসায়ীদের নিরাপত্তা, আমার যে প্রায় কয়েক কোটি নারী শ্রমিক গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আছে, তাদের চাকরির হুম। নিরাপত্তা নিশ্চিত করা। তো এইগুলো করার জন্য কে না কে করনা পড়তা হে। আপনাকে, আপনি যখন সংসার চালান, আপনি যখন সংসারের শীর্ষ নেতা, আপনাকে কে না কে করনা পড়তা হে, তাই না? সেটা, এখন সেটার জন্য হয়তো কোথাও কারোর সাথে চুক্তি হবে, যেই চুক্তি আমাদের ফেভারে হবে। কোথাও চুক্তি হবে যেটা আমাদের সরাসরি অর্থনৈতিক ফেভারে হবে না, কিন্তু আমার ইম্পোর্টকে, এক্সপোর্টকে ত্বরান্বিত করবে। আমার যে আমার রাষ্ট্রের সিকিউরিটি তো আমার গার্মেন্ট সেক্টরের স্থিতিশীলতা। আপনি দেখেন, ঢাকা শহরের আশপাশে জুড়ে যদি গার্মেন্টস শিল্পে অস্থিরতা হয়, তাহলে রাষ্ট্রের নিরাপত্তা কোথায় যেয়ে দাঁড়াবে? তো আমার এই বিপুল সংখ্যক, কয়েক কোটি নারী শ্রমিকের চাকরি নিশ্চিত করে রাখার জন্য যদি আমার অন্য কোথাও ছাড় দেওয়া লাগে, তো এটা তো রাষ্ট্র যিনি পরিচালনা করবেন তার মগজে আছে। সেটা ডিল করার জন্য যদি বেটার ডিল মেকার আপনার সামনে থাকে, তাহলে কেন তাকে গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করবে না? আপনি খলিলুর রহমানের কথা বলছেন তো,
সরকার দেখছে যে উনি হয়তো বেটার ডিল মেকার, উনি এই ডিলটা মেক করতে পারবেন, ওনাকে সামনে রেখেছে। কিন্তু আবারও বলি, এমন তো না যে এই সরকারি চাকরি একেবারে পার্মানেন্ট, একেবারে অনন্তকালের জন্য থাকবেন। কেউ যদি তার পারফরমেন্স শো করতে না পারেন, তাকে নতুন করে ওই জায়গায় অন্য কাউকে নিয়োগ করার, এগুলোরও বিষয়ে তো আমাকে দেখতে হবে, সরকারকে সময় দিতে হবে। 6 মাস এখনো হয়নি। আর যেসব চুক্তির কথা বললেন, আমি এই জন্য বলছি যে এই চুক্তিটা এই সরকার তো করে নাই, করেছে পূর্ববর্তী সরকার। এই সরকার বারবার বলছে চুক্তির এই যেই সরকারকে জানিয়ে ধারাগুলো করা আছে। হয়েছে। মানে তারেক রহমানকে জানিয়ে করা হয়েছে। সম্মতিতে, হ্যাঁ, বাট তারেক সম্মতিতে, রহমান তো তখনও সম্মতিতে। জানতেন না যে তিনি সরকার গঠন করবেন, তাই না? এটা জানতেন তো। জামায়াত আমরাই সবাই ইসলামীকেও জানতাম বলে মনে জানিয়ে হতো। আমরাই তো জানতাম যে তারেক রহমানই আসলে আর কে হতে পারত? তখন অনেক ঘটনা মানে এইটা। অনেক কিছু ছড়াচ্ছিল। কিন্তু আ একটা ভোট হলে তারেক রহমানই সরকার গঠন করবেন এটা তো মোটামুটি সবাই বুঝতে পারছে। তিনি নিজেও নিশ্চয়ই জানতে পারছিলেন। এখন এইটি যখন হয়েছে বলে আপনার মনে হচ্ছে যে না, আসলে তো এটাই হওয়ার কথা হুম। ছিল। কিন্তু আমরা যারা মাঠে রাজনীতির ভাইভ নিয়ে কথা বলছিলাম, ভাবছিলাম, হাইপ নিয়ে শুনছিলাম, সেখানে আসলেই খুব কনফিডেন্সের সাথে তারেক রহমান সরকার গঠন করবে, এটি অনেকের ভাবনা ছিল, এটা সত্যি। কিন্তু আবার নানান রকম ঝুঁকিও ছিল, নানান রকম বৈদেশিক প্ররোচনাও ছিল। দেদারসে বিদেশি ফান্ড ব্যবহার করা হয়েছে। আপনি জানেন যে হুম। ইসলামী ব্যাংককে ফোকলা করা হয়েছে আরেক দফা, শেখ হাসিনা যাওয়ার পর ইন্টারিম আমলে। সেই টাকাগুলো নির্বাচনে ব্যবহার করা হয়েছে বিভিন্ন বিকাশ এবং অন্যান্য ভাবে। সো একবারই যে তারেক রহমান বিএনপি সরকার গঠন করবে, এটি তো জানা ছিল না। নির্বাচনের সংশয় তো ছিল, নির্বাচনের ফলাফল নিয়ে তো উদ্বেগ উৎকণ্ঠা ছিল। আমি যে এলাকায় বসবাস করি, এই এলাকায় আমি অন্তত 50 জনের সাথে কথা বলেছি। যখন সন্ধ্যা নাগাদ হাইপ উঠলো যে জামায়াত ইসলামী সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে, আমাকে বলছে অনেক লোক যে পুরা গুলশান বানান এলাকা ফাঁকা হয়ে গেল, যে একটা ভয় ভীতি ছড়িয়ে গেল যে হোয়াটস গোয়িং হ্যাভ টু হ্যাপেন। আপনি জানেন যে এই আসনে তারেক রহমান প্রধানমন্ত্রী 5,000 ভোটের ব্যবধানে পাশ করেছে। সুতরাং আপনি বলতে পারেন না যে না, এটা তো আমরা জানতামই বিএনপি সরকার গঠন করবে, তাই না? তাহলে তো আর খেলার ফলাফল যদি আপনি আগেই জেনে যান, তাহলে তো এটা খেলা থাকে না, তাই না? সো আমরা মনে করি, আমি মাঠে ছিলাম, হ্যাঁ, কনফিডেন্স ছিল, আত্মবিশ্বাস ছিল, জনগণ মধ্যপ্রান্ত রাজনীতিকে ভোট দিবে। কিন্তু নানান তাহলে কি ভাবে তো বিদেশি সেটি ফান্ড বিলোপিত মানে করার চেষ্টা বিদেশি হয়েছে। তৎপরতা, দেশি-বিদেশি আপনি যেগুলোর কথা বলছেন, নানান রকম আরো যেসব বিষয়ের কথা বলছেন, শুধুমাত্র জনগণের ভোটের বাইরেও যেই বিষয়গুলো থাকে। আমার অনুষ্ঠানে কদিন আগে ব্যারিস্টার ফুয়াদ ছিলেন। তিনি বলছিলেন যে তিনিও মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে তার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে ওই সময় এটা করার বিকল্প ছিল না। কারণ একটা নির্বাচন সেটিকে বৈধতা দিতে এবং ক্ষমতার হস্তান্তরের জন্য এই চুক্তিটি করবার কোনো বিকল্প ছিল না। ব্যাপারটা কি এরকমই ছিল? আচ্ছা, আপনি মার্কিন চুক্তি নিয়ে আপনি কেন এত পড়ে আছেন? মার্কিন চুক্তি হয় নাই পৃথিবীর কোন দেশের সাথে? আমাকে একটা উত্তর দেন তো, বলেন তো যে মার্কিন চুক্তিকে ডোনাল্ড হ্যাঁ, ট্রাম্পের কিন্তু আমার প্রস্তাবিত দেশে কেন ট্যারিফকে হলো? আমার অ্যাভয়েড দেশে কেন করেছে। নো, হলো? কেন এটা না, নিয়ে না, কথা আমি বলছে বলি। না? আমি এটা আপনি, একটু জানতে না চাইছিলাম, কেন, আর কিছু না। না, কথা সবাই বলছে, কথা হচ্ছে এই যে আমি আপনি কথা বলছি, কথা বলছি তো। আপনি বলছি কিন্তু ভারতের সরকার বলছে না, বিরোধী দল বলছে না, অন্তর্বর্তী সরকারও বলে নো, নাই। এইটা একেবারেই আমার মনে হচ্ছে যে এইটাকে টেনে নিয়ে আসা হচ্ছে বারবার। আপনি নরেন্দ্র মোদীর গভর্নমেন্টের কথা বলেন, কে কি তার জনগণের কাছে জবাবদিহি করেছে কিনা যে কি চুক্তি করেছে? হুম। আমাদের চেয়ে হাজার গুণে বেশি তার রাষ্ট্রের এটাকে কি বলে, শেখ স্বার্থ হাসিনার সরকার জলাঞ্জলি দেওয়া ফেলে চুক্তি দেওয়া হলো বলে। মানে এই কথার একটা অন্যতম একটা বিষয় ছিল যে ভারতের কাছে দেশ বেচে দিচ্ছে, গোপন চুক্তি হচ্ছে, সেগুলো আমরা জানি না। তো তাই এক্সকিউজ তো মি সেই শারমিন, একই এক্সকিউজ। শেখ হাসিনার সরকারকে ফেলে দেওয়া হয়েছে মানে মার্কিন চুক্তি, মার্কিন প্ররোচনা, আই ডোন্ট বাই দ্যাট লজিক। এটি আপনাদের একটা ধারণা থাকতে পারে। শেখ হাসিনা একবারে পিওর ক্লিন গণ অভ্যুত্থানে পড়েছে এবং কিন্তু ওই যে মাসুদ, মানুষের হান্নান মাসুদের সাথে সম্মিলিত। আবার একটা ফোনালাপ ইদানিং বের হলো। মানে অনেকগুলো বিষয় মিলিয়ে তখন কি আসলে মার্কিনের উপস্থিতিটা একদমই আপনারা উড়িয়ে দেন? মানে আ ধরেন একদম। ফরহাদ মাজারের বক্তব্য যে তিনি একদম স্পষ্টই বলেছেন। তারপরে আমেরিকান যারা আছেন জেফরি স্যাক্স থেকে শুরু করে মাইক বেঞ্চ বা ইভেন ডোনাল্ড ট্রাম্পের $1,000,000 সহায়তার কথা আ মানে আমাদের দেশের আসিফ মাহমুদরাও বলছিলেন যে এম্বাসির সাথে যোগাযোগ। হান্নান মাসুদের একটা ফোনালাপ সম্প্রতি মানে ফাঁস হলো। সেখানেও বলছেন যে কিভাবে যোগাযোগটা করছেন মার্কিন এম্বাসি। মানে আমাদের দেশে গণ অভ্যুত্থান হচ্ছে, মার্কিন এম্বাসি কেন এত গণ অভ্যুত্থানের সৈনিকদের সাথে বা যোদ্ধাদের সাথে তারা কেন এত যোগাযোগ? মানে এত তাদের তৎপরতা। ফলে তাদের কি কোনই ভূমিকা ছিল না? আমি দেখি না। আমি একেবারে ক্লিন, খুব তাহলে এগুলোকে কনফিডেন্স কি মনে নিয়ে করেন? বলি। এই যে এই বিষয়গুলোকে কি মনে করেন? আমাদের এইটা অভ্যুত্থানের তো সৈনিকরাও তাদের বলছেন, সারা আমেরিকানরাও পৃথিবীতে। বলছেন। এটাকে কি মনে করেন? দেখুন, দেখুন, আমি আপনাকে বলি, আমাদের তো যুক্তরাষ্ট্রের ইনভলভমেন্ট বাংলাদেশের, এটি তো আজকের নতুন না।
এখানে তাদের বিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্ট আছে, এখানে ইউএসএইড তাদের আছে, এখানে হাজার হাজার কর্মী তাদের কাজ করে, সো তাদের স্বার্থ আছে এখানে। এই দেশে কারা সরকার পরিচালনা করবে, কিভাবে না করবে, শুধু এই দেশ কেন, আপনার কি মনে হয় যে ভারতে তাদের ইনফ্লুয়েন্স নেই? আপনার কি মনে হয় পাকিস্তানে তাদের ইনফ্লুয়েন্স নাই? 100% আছে। আপনার কি মনে হয় ভারতের ইনফ্লুয়েন্স গত 17 বছর ছিল না বাংলাদেশে? কারণ তাদের বিলিয়নস অফ ডলারের বিজনেস ছিল, এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ছিল। আজকে কেন ভারত উঠে পড়ে লেগেছে তারেক রহমানকে তাদের দেশে একবার নেওয়ার জন্য, সম্পর্ক উন্নয়ন করার জন্য? আপনি দেখছেন যে ভারতের যে এনভয় আছে বাংলাদেশে, উনি বলছেন আমরা মুখিয়ে আছি কবে যাবেন। তারেক রহমান সবাই নিচ্ছেন যে না ঠিক আছে, আমি দেখি কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে। সো ইটস ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যুক্তরাষ্ট্রের প্রভাব বাংলাদেশে কোনোদিন কমতি ছিল না। তো এই দেশে যুক্তরাষ্ট্র মানে তো শুধু সরকার না, যুক্তরাষ্ট্রের সিভিল সোসাইটি অনেক পাওয়ারফুল। সেই সিভিল সোসাইটি জনগণের ট্যাক্সের টাকা গভর্নমেন্টকে যে দেয়, তার একটা অংশ তারা এনশিওর করতে চায় যে পৃথিবীর অন্যান্য দেশে কিভাবে ডেমোক্রেটিক ভ্যালুজ প্র্যাকটিস হচ্ছে সেখানে তোমরা নজর রাখো। সেইটা করার জন্য নানান রকম ইনস্টিটিউশনস আছে, তার মধ্যে ইউএসআই এইড, এনডিআই, আইআরআই, এগুলোর নাম আপনি জানেন। তাদের মাধ্যমে একটা সামাজিক চাপ থাকে, একটা সুশীল অর্থাৎ সিভিল সোসাইটির একটা চাপ থাকে। সেই সব জায়গাগুলো দিয়ে তারা কিছু মানি ইনজেক্ট করে যেন হিউম্যান রাইটস, ডেমোক্রেটিক ভ্যালুস গুলো প্রতিষ্ঠিত হয়। সেইটার পার্ট হিসেবে তাদের যে যোগাযোগ কর্মকাণ্ড কোন বছর ছিল না, বরঞ্চ আমরা দেখেছি যে শেখ অথচ হাসিনার জুলাই আমলে অভ্যুত্থানে এগুলোকে ধরেন স্ট্রংগেস্ট তুড়ি হিরো, মেরে রিয়েল উড়িয়ে হিরো, দেওয়া। হ্যাঁ, সেটার আখ্যায়িত হ্যাঁ। করা হচ্ছে পিটার হাসকে, করছেন তুলি মায়ের ডাকের যিনি আছেন, মানে এখন এমপিও আছেন সংরক্ষিত আসনে বিএনপির, তিনিও আসলে সেই কেন মানে হুম। স্ট্রংগেস্ট হিরো তো আমাদের জুলাই যোদ্ধারা, সেখানে পিটার হাস হচ্ছে স্ট্রংগেস্ট হিরো, রিয়েল হিরো জুলাই। স্ট্রংগেস্ট হিরো এই কারণে, যখন আমার আমার ভাই, আমার মা, আমার বোন গুম হচ্ছে, আমার বিরুদ্ধে যখন মামলা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি আইনে, আমার পরিবারকে যখন একাধিকবার পুলিশে হয়রানি করা হচ্ছে, আমার বাবা হাসপাতালে মরার 1 সপ্তাহ আগেও যখন ডিজিএফআই গিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, এই কথা বলার জন্য তো বাংলাদেশের কোনো সাংবাদিক, পৃথিবীর অন্য কোনো দেশের রাষ্ট্রদূতরা ওয়াকিফল থাকেন নাই। কিন্তু পিটার হাস তখন মায়ের ডাক নামক একটা অর্গানাইজেশনের আমন্ত্রণে একাধিকবার গিয়েছেন এবং এটি বলার চেষ্টা করেছেন যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বন্ধ করতে হবে। আপনাকে দেখতে হবে একটা বড় বিল্ডিং আপনি যদি ফেলাইতে চান, তাকে তার পিলার গুলোকে আপনাকে দুর্বল করতে হবে আগে। শেখ হাসিনা 17 বছরের যে মাফিয়াতন্ত্র, সেই মাফিয়াতন্ত্রকে যদি একটা বড় বিল্ডিং হিসেবে আপনি দেখেন, তার ছোট ছোট পিলার গুলোকে আগে দুর্বল করা হয়েছে। একটা হলো যে সেনাবাহিনীর যে দুর্নীতি, সেনাপ্রধানের আজিজের, সেটার একটা ডকুমেন্টেশন যখন করা হলো প্রাইম মিনিস্টার্স ম্যান, সেটা তার যে ভিত্তি অনেকখানি নাড়িয়ে দেয়। আপনার এই যে কি বলে সশস্ত্র বাহিনীর ভিতরে যখন র্যাবের উপরে স্যাংশন করা হলো ইন্টারন্যাশনালি, তখন তার আরো একটা পিলার দুর্বল হয়ে গেল। যখন এই যে মানবাধিকার, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এই খুঁটিটাও যখন উন্মোচন করা হলো যে শেখ হাসিনা শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য আয়নাঘর করছে, এটা করছে, তার আরো খুঁটি দুর্বল হয়ে গেল। যখন এই খুঁটিগুলো দুর্বল হয়ে গেল ইন্টারন্যাশনালি, ন্যাশনালি তার পক্ষে মানুষের কথা বলার যুক্তি হারিয়ে গেল। সেজন্য একটা ধপাস করে এক রাতের ব্যবধানে, কয়েক রাতের ব্যবধানে তার যে 17 বছরের যে মাফিয়াতন্ত্রের গড়ে তোলার যে একটা স্ট্রাকচার, সেটি ধ্বংস হলো। তো সেইটা হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ওই মায়ের ডাক প্রতিষ্ঠানে যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের পক্ষে যেসব কথাবার্তা বলেছেন, সরকারকে চাপ দিয়েছেন, যে চাপগুলো তখন শেখ হাসিনা তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এই জন্যই হয়তো তুলি বলেছেন যে পিটার হাস ওয়ান অফ দ্য বিগেস্ট হিরো অফ আওয়ার মুভমেন্ট। এখন এই জায়গায় আওয়ামী লীগের সাবেক এমপি যিনি এখন জেলে আছেন, শাহজাহান ওমর, তিনি তো যখন বিএনপি রাজনীতি করতেন তখনও তো বলেছেন যে পিটার হাস বাবা, তুমি আমাদের বাবা, ভগবান, আমাদের থাকাও। তো পরে তো তিনি আবার আওয়ামী লীগেই যোগ দিলেন, তাই না? এখন পক্ষে গেলে ভালো আমেরিকা, আর বিপক্ষে গেলে খারাপ ভারতের। আপনাদের এত মানে, আমি আপনাদের বলতে বলছি যে আওয়ামী সমর্থকদের কেন এত মোদী গভর্নমেন্টকে টিকিয়ে রাখার জন্য এত তাড়না? আমি ইচ এন্ড এভরিওয়ান যারা বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন করে, তাদের প্রত্যেকটার স্ট্যাটাস দেখেছি আর আমি হাসছি। তাদের মনে হয়েছে যে দুরু দুরু একটা কাপড়ে ধরে গিয়েছে, যে এই বুঝি মোদী গভর্নমেন্ট পড়ে গেল, আমাদের ভগবান বিধাতা নষ্ট হয়ে গেল, আমাদের সব আশা ভরসা নষ্ট হয়ে গেল। মিলাদ দেওয়া শুরু করছে যে তারা মোদী যখন স্টেবল হলো। তো আপনাদের যদি এত ডিপেন্ডেন্সি থাকে মোদির উপরে, তাহলে যুক্তরাষ্ট্রের উপর ডিপেন্ডেন্সি নিয়ে প্রশ্নটা করার নৈতিকের জায়গা কি? তারপরেও আমি চেষ্টা করলাম ব্যাখ্যাটা দেওয়ার জন্য। আমি একদম স্পষ্ট শাহেদ আলম, মানে
যেইখানে ভারতের উপর ডিপেন্ডেন্সি নিয়ে এত সমালোচনা, যৌক্তিকভাবেই অনেক সমালোচনা আছে। সেখান থেকে এখন হুম। কি সেই জায়গা থেকে সরে ওখানে যুক্তরাষ্ট্র ডিপেন্ডেন্সি হচ্ছে? ওইটার মানে যেটা দিয়ে শুরু করলাম মার্কিন চুক্তি। তারপরে দেখলাম আ নজিরবিহীনভাবে বাংলাদেশের জাতীয় সংসদে আমেরিকা ককাস গঠিত হলো। তারা আসলে কি করবে সেটার কোনো আইনি কাঠামো নাই বা তাদের উদ্দেশ্য কি সেটাও জানা গেল না। বা নজিরবিহীনভাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের মানে স্বাধীনতা দিবস উদযাপিত হলো। এই যে নজিরবিহীন এগুলোরও খুব ব্যাখ্যা নাই এবং আমাদের গণমাধ্যমেও আমেরিকা ককাস নিয়ে খুব একটা সংবাদ হলো না। ফলে তখন মনে হয়েছে কি ভারত ঝুঁকেছিল এখন কি অন্যদিকে ঝোঁকার একটা টেনডেন্সি কিনা? দেখুন, যে ককাসের যে বিষয়টা আপনি হয়তো জেনে থাকবেন যে ককাসটা এইটার যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ককাস বলে একটা জিনিস আছে। আপনি নাম শুনেছেন কিনা? যদি না মানে শুনে কিন্তু থাকেন আপনাকে বাংলাদেশে আমি ছিল বলি। না আরকি। হ্যাঁ, না, আমি বাংলাদেশে বলি, ছিল না। হ্যাঁ। বাংলাদেশে ছিল না। তো আমাদের যেটা হলো যে ওই আলেকজান্দ্রিও ওকাসিও কর্টেস, আম যিনি এখন খুব আলোচিত কংগ্রেস উইমেন, তিনি যেই আসন থেকে জিতেছেন ওইটা ছিল, আমি নাম মনে করতে পারতেছি না ভদ্রলোকের, খুবই পরিচিত রাজনীতিবিদ। উনি ছিলেন বাংলাদেশ ককাসের হেড, ডেমোক্রেটিক যিনি পলিটিশিয়ান। ওনাকে পরাজিত করে আলেকজান্দ্রিয়া ওকাসিয়া কর্টেজ উনি নির্বাচিত হয়েছেন লং আইল্যান্ডের ওই আসন থেকে। কিন্তু ওই আসনের যিনি আলেকজান্দ্রিয়া ওকাসিয়া কর্টেসের আগে যিনি ছিলেন ডেমোক্রেট যিনি কংগ্রেসম্যান, তিনি ছিলেন বাংলাদেশ ককাসের প্রধান, এবং ওই ককাসে আরো অনেক কংগ্রেসম্যান ওম্যানরা ছিলেন। তো এখন বাংলাদেশে যে পার্লামেন্টারি যে সিস্টেম হয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের সাথে এই যে এটাকে কি বলে, এই সংসদীয় কংগ্রেসম্যান লেভেলে যোগাযোগ করার জন্য আমাদের ইন্টার পার্লামেন্টারি একটা যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের এই যে 250 বছরের যে প্রতিষ্ঠাবার্ষিকী হলো খুব ধুমধাম হুম, করে, ডোনাল্ড ট্রাম্প যেখানে তার পাসপোর্টে নিজের ছবি দেওয়া এবং অন্যান্য গুলো করেছেন, তো বাংলাদেশে এই ধরনের একটি ধুমধাম করে উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। এবং পার্লামেন্ট ভবনের সামনে যারা ওই এটা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ কখাত যারা এখানে মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে তারা মিলে এটার আয়োজন করেছে এবং রাষ্ট্রদূত এসেছে। খোলা চোখে দেখলে এইটিকে খুব আইব্রো দেওয়ার কারণ কি, যৌক্তিক কারণ কি আছে এই আমাদের এই দ্বাদবিংশ শতাব্দীতে? কারণ আমরা তো রাষ্ট্র বিষয়ে আমরা এত সেন্সিটিভ, এটা আমাকে অনেকখানি অবাক করে। আপনি এই দেশে চাইলেও আপনার বাড়িতে আমেরিকার পতাকা উড়াইতে পারবেন না, এটা বলবে ভারতে মার্কিন দালাল। আপনি ভারতের পতাকা উড়াইতে পারবেন না, পাকিস্তানের পতাকা কেউ কেউ উড়াচ্ছে। আহ কিন্তু স্বাভাবিকভাবে মানে এটা নেওয়ার সুযোগ নাই। কিন্তু আপনি আমেরিকায় থাকেন, আপনি আপনার বাড়িতে ভারত, বাংলাদেশ কেন, ভারত কেন, চীনের পতাকা উড়ান, কেউ বদার করবে না আপনাকে। আপনি রাস্তা বন্ধ করে দিয়ে আপনি বাংলাদেশ প্যারেড করেন, ওরা আপনি সহযোগিতা করবে। পার্লামেন্টে আলবেনিতে যে বাংলাদেশ ডে সেলিব্রেট হয় এবং সেখানে কোরআন তেলাওয়াত হয়, ওখানের আমি জানি ব্রঙ্কসে মানে একদমই গির্জাগুলো তাই জনাব শাহেদ আলম। মানে শুক্রবার এইগুলো তো হয় কিন্তু উন্মুক্ত করে আমাদের দেশে দেয়, হয় না। উন্মুক্ত করে দেয় যেন জুম্মার নামাজ পড়ার জন্য। তো তাতে কি ওখানকার জনগোষ্ঠী বলবে যে না, এই না, একবারে হই হই রই রই বলবে সব না। বাংলাদেশিরা দখল করে ফেললো? তো আমার পার্লামেন্টের সামনে যদি একদিন যুক্তরাষ্ট্র ককাসের একটা অনুষ্ঠান হয় উন্মুক্ত, এইখানে আমরা হই হই রই রই করবো, গেল গেল আমেরিকা নিয়ে গেল, সব নিয়ে গেল, এরকম আমি তো এইটা চাই না, ভারতের গেল, সাথেও গেল হোক। দেখুন, নিয়ে গেল সেটা আমি বলব না। এতটাই আমি গেল, এতটাই গেল না নিয়ে না না, গেল আমি সেটা শেষ বলব করি। না। কিন্তু এই আমি প্রশ্নটা করব আমি যে শেষ কেন করি হচ্ছে? আমি শেষ করি। আমি কিন্তু এতটাই লিবারেল যে লিবারেল হইতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক আসলে স্যাক্রিফাইস করতে হয়, আপনার কলিজা থাকা লাগে। হুম। আমি মনে করি আমার ওই কলিজা আছে বলেই আমি একেবারেই ধরেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, নারী স্বাধীনতার পক্ষে কথা বলি, জামাতের পলিসি নিয়ে বিরোধিতা করি। আমি নন দোষী, অর্থাৎ ডান হাতে রক্তের দাগ নাই এমন আওয়ামী লীগ সমর্থকদের সুরক্ষার কথা বলি। আমি ধানমন্ডির 32 ভাঙার বিরোধিতা করেছি, আপনারা সবাই জানেন। সো এখন আমি কলিজা নিয়েই বলছি যে আমাদের উন্মুক্ত হতে হবে, আরো একটু বেশি উন্মুক্ত হতে হবে। যদি এইখানে যুক্তরাষ্ট্রে আমরা আমাদের বাংলাদেশিদের সবকিছু উদযাপন করতে পারি, এইখানে যুক্তরাষ্ট্রের উদযাপন করার এই সুযোগ থাকা উচিত। এমনকি ভারতের প্রতি, আওয়ামী লীগের যেসব কর্মী সমর্থকদের ভারতের প্রতি যে অনুরক্তি আছে, তারাও একসাথে মিলে যদি ভারতের বিশেষ দিন সেলিব্রেট করে, আমরা দূর থেকে দেখবো, তালি দিব, বাহাবা দিব, হয়তো আমি জয়েন করব না, কিন্তু তার এই জিনিসটার সুযোগ থাকা উচিত বলে আমি মনে করি। আম, কিন্তু এগুলার এটাকে কি বলে, আম, দেখতে হবে যে না, আমার রাষ্ট্রীয় স্বার্থ, রাষ্ট্রীয় অখণ্ডতা,
রাষ্ট্রীয় নিরাপত্তা জলাঞ্জলি হচ্ছে কিনা, সেখানে আবার আমাদেরকে মারাত্মকভাবে স্ট্রিক্ট আমাদের থাকতে হবে। সমস্যাটা ওইখানেই তো যে সেইটা আমি রাষ্ট্রীয় বিশ্বাস স্বার্থ করি। বিঘ্নিত হচ্ছে কিনা, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিনা, ওই ব্যাপারটা তো আমরা পুরোপুরি জানতে পারি না। এই ব্যাখ্যাগুলো আমাদের সরকার আমাদের কাছে স্পষ্ট করে না। আগেও করে নাই। এখনো যে সব বিষয়গুলো স্পষ্ট হচ্ছে তা না। মানে এটি তাদের অনেক কিছু রাগ-ঢাক দিয়ে চলতে হয়। এটাও যেমন একটা বাস্তবতা। মানে দেশ হুম। চালানোর স্বার্থে ওই যে কেয়া কেয়া নাহি করনা পড়তা হ্যায় আপনি বললেন তো ওই কান্না পাড়তা হ্যায়। তো সেইখানে ওই কেয়া কেয়ার মধ্যে যে কি করে ফেলছেন আমাদের কিন্তু আবার এর মধ্যেই তো অনেক কিছু হয়ে গেছে। ফলে আমাদের তো আ সন্দেহ জাগবেই, প্রশ্নটা জাগবেই। হৈ, হৈ, রই, রই না করি। আমরা তো নিঃসন্দেহে, ব্যাখ্যা তো চাইবো যে এরকম নিঃসন্দেহে, নজিরবিহীন কাজটা কেন হলো? নিঃসন্দেহে, কিন্তু কেউ তো ব্যাখ্যা দেয় না। নিঃসন্দেহে, নিঃসন্দেহে আপনি যদি সাংবাদিকতার জায়গা থেকে, গণমাধ্যমের জায়গা থেকে প্রশ্ন না করেন, হুম, প্রশ্ন যদি আপনার ফুরিয়ে যায়, আপনার ডেমোক্রেসি ফুরিয়ে যাবে। হুম, কেন শেখ হাসিনার আমলের আমাদের ডেমোক্রেসি ফুরিয়ে গেল? কারণ আমাদের প্রশ্ন ফুরিয়ে হুম, গিয়েছিল। আমাদের প্রশ্ন কোনো জায়গা ছিল না, প্রশ্ন করাও যেত না, প্রশ্নের উত্তরও পাওয়া যেত না। সো আমি তো খুব দায়িত্ব নিয়ে বলি যে না, প্রশ্ন করে যেতে হবে হুম, এবং সরকারকে চাপেও রাখতে হবে যে না, এইখানে কি হচ্ছে আমাকে স্পষ্ট করে জানো। এখন আপনি জানেন যে ওই তথ্য অধিকার আইন টাইন এসব বিষয় আছে, সেগুলোর সুযোগও নেওয়া যেতে পারে। রাষ্ট্রের প্রত্যেকদিন সপ্তাহে অন্তত একদিন তথ্য মন্ত্রণালয় ব্রিফ করছে, সেখানে আহ তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আছে, তার কাছে জিজ্ঞাসা করা যেতে পারে। আমি তো সরাসরি সরকারের সাথে সম্পৃক্ত না, আমি কেবল এই সরকারকে সহযোগিতা করার জন্য যতটুকু বয়ান উৎপাদন করা যায় ততটুকু করি। বাট ডিসিশন মেকিং এর জায়গাগুলোতে তো আমি নেই, সুতরাং আমি কোনো উত্তর হুম। দিতে পারবো না। হয়তো থাকলে আপনার সাথে সরাসরি যোগ দিয়ে আমিও অনেক প্রশ্নের উত্তর দিয়ে ফেলতে পারতাম আপনাকে। হুম, হুম। কিন্তু এটাই সমস্যা। যারা বয়ান উৎপাদন করেন, তারাও যেমন আগে সরাসরি অনেক হুম, কিছু বলতেন। যখন থেকে সরকারি দায়িত্বে যান, তখন আর খুব সরাসরি হুম। অনেক কিছুই তারা বলতে পারেন না। এই যে ওই যে এটা একটা ঠিক সরকারি দায়িত্ব, হ্যাঁ, ওই যে সরকারি দায়িত্ব, সরকারে যখন আপনি যাবেন হুম, তখন তো একটা আপনাকে নির্দিষ্ট হুম। একটা ওথ নিতে হয়, তাই না? সেই ওথে রাষ্ট্রীয় সিক্রেসি একটা বিষয় নিশ্চয়ই, থাকে, নিশ্চয়ই। রাষ্ট্রের স্বার্থ একটা বিষয় থাকে। এইসব নানান কারণে হয়তো হয়ে ওঠে না। জি। ধরেন আপনাকেও যদি আমি বসাইয়া দেই তাহলে কোথাও, হয়তো আপনিও সেরকমই হবে। আপনি হুম, হুম। জি, হয়ে যাবে জি, আরকি। এটি তো বটেই। সেটা একটা বাস্তবতা তো আছেই। হুম, আ কিন্তু ওই যে হুম, বলছিলেন যে হ্যাঁ, গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে। গণমাধ্যমে আগে আমরা আসলে সরাসরি সরকার প্রধানকে নিয়ে কথা বলা খুব একটা দেখি নাই। এখন সরকার প্রধানকে নিয়েও অনেক কথা বলা হয় বিরোধীদের পক্ষ থেকে। যেমন এনসিপির নাহিদ সার্জিস আলম তিনি বলছেন যে তারেক রহমান ভং ধরছেন। আ মানে এই যে এই হামলাগুলোর ঘটনা ঘটছে একের পর এক তারেক রহমান ভং ধরছেন। মানে আমিও আসলে যেহেতু করা যায় বলেই করি যে তারেক রহমান আসলে কি করছেন? তারেক রহমান ভূয়সী প্রশংসিত হচ্ছেন তিনি। আ যেমন যেদিন হামলা হচ্ছে তিনি হেঁটে কোন মন্ত্রণালয় পরিদর্শনে গেছেন। সেটা খুব গণমাধ্যমে খবর হচ্ছে যে এই যে তিনি হাঁটছেন, তিনি বিভিন্ন সময় কম খাচ্ছেন, তিনি প্রোটোকল ব্যবহার করছেন না। তিনি রাস্তায় সেলফি তুলছেন সাধারণ নাগরিকদের সাথে, তিনি স্কুলের বাচ্চাদের সাথে কথা বলছেন, গাছের চারা লাগাচ্ছেন, ইত্যাদি ঘটনা ঘটছেন, কখনো সিনেমা দেখছেন। কিন্তু আসলে কাজের জায়গাটা কি হচ্ছে আপনার কাছে একটু স্পষ্ট হতে চাই। তিনি কি একটু শুভেচ্ছা দূত আ আ টাইপের একটা রোলে আছেন বা মোটিভেশনাল স্পিকার এরকম একটা আ রোলে আমরা তাকে দেখছি? এখন বিষয়টা হলো যে মাত্র ৫ মাস হলো সরকারের। আ হি ইনহেরিটেড উইথ আ মানে বিয়ন্ড ইমাজিনেশনস নেগেটিভিটি নিয়ে। আম ১৭ বছর ধরে তার যে চরিত্র হনন করা হয়েছে, তাকে মাফিয়া বস হিসেবে ট্রিট করা হয়েছে। তাকে দুর্নীতিবাজ হিসেবে ট্রিট করা ১৭ হয়েছে। বছর বলছেন কেন? এমনকি তা তার শাসনামলে মানে বিএনপি শাসনামলেও তো তখন হাওয়া ভবন নিয়ে তো ১ম আমরা বিএনপি শাসনামল থেকেই শুরু করলাম, জানতে শুরু করলাম। আমি এটা বলেছি। তখন তো সরকার অ্যালাউ করত এই হুম, হুম, হুম। সমালোচনাগুলো। তখন একদম। নিপীড়ন ছিল না। তখন শিশির কার্টুন তৈরি থাকতো না। করত সে তারেক রহমানের নামে। তারপরে শেখ হাসিনা ১৭ বছরে আর কার্টুন তৈরি করতে পারে বলা নাই। যাবে সো না। আমি বলছি হুম, ১৭ বছর তো ছিল। এর আগেও ধরেন আরো ৫-৭ বছর। তো প্রায় ২৩ বছরের একটা বিরামহীন প্রচারণায় তার যে চরিত্র নির্মাণ করা হয়েছিল আম একজন ভিলেন হিসেবে। তো ক্ষমতা গ্রহণের পরেও দেখা গেল যে তাকে নিয়ে এইসব কথাবার্তা বলা শুরু করলো এনসিপি এবং জামায়াতে ইসলামও। ওই কনফিডেন্সটা অনেকেই পাচ্ছিলেন না। আমি গত সপ্তাহে একটা ভিডিও দেখছিলাম। একজন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছেন বাংলাদেশী মানুষ। তিনি বাজার করছেন এবং বলছেন, "দেখেন এখানে আজ যে পটল কিনছি, আমি যে মাছ কিনছি, এটা আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে বেশি, বরঞ্চ অনেক কম মনে হুম। হচ্ছে।" ১ম কথা বলছেন যে, "হ্যাঁ, অনেক সমস্যা আছে। রাস্তাঘাটে জ্যাম, ট্রাফিক এগুলো আছে। বাট আমার মনে হয় না রাষ্ট্র খুব খারাপ চলছে।" একজন যুক্তরাষ্ট্রের নারী আম আ আ বাংলাদেশী প্রবাসী উনি আসছেন। উনি তারেক রহমান সম্পর্কে একটা কথা বলেছেন।